এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে 10 মিনিট শো, অর্থাৎ আরআরবি গ্রুপ ডির এনসিইআরটি সিরিজের যে পরিবেশ দূষণ থেকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি, টপ 25টি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলো আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা দেখি। কাঠ পাওয়ার জন্য বন থেকে প্রচুর গাছ কাটা হলে পরিবেশের কি ক্ষতি হয়? এটি মাটি ক্ষয় ও অবক্ষয় ঘটাবে, এটি আরও বেশি সূর্যালোক দেবে যাতে ছোট গাছপালা বাড়তে পারে, এটি অন্যান্য গাছের বৃদ্ধির জন্য খোলা জায়গা প্রদান করবে, নাকি এটি দরিদ্র লোকেদের জীবিকা নির্বাহ করবে। তাহলে যদি আমাদের প্রচুর গাছ কাটা হয় তাহলে এটি মাটির ক্ষয় ও অবক্ষয় ঘটাবে, বা এটা মাটির ক্ষয় বা অবক্ষয় ঘটাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বাড়ির মধ্যে সবচেয়ে দূষণকারী গ্যাস কোনটি? বাড়ির মধ্যে সবচেয়ে যে দূষণকারী গ্যাস, সেটা বাড়ির মধ্যে যদি দেখি, বাড়ির মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যেত বেশি পরিমাণে, তাহলে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে দূষণকারী গ্যাস হবে কিন্তু আমাদের কি কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বায়ুর গুণগত মান নিশ্চিত করার জন্য কার্বন মনোক্সাইডের প্রাথমিক মান কত বা মাত্রা কত এখানে? ঠিক আছে, সেটা বলবো আমরা 9 ppm। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, 9 ppm। ঠিক আছে, দেখো আমাদের কার্বন মনোক্সাইড হচ্ছে আমাদের কি একটি দাহ্য বর্ণহীন গন্ধহীন গ্যাস। এটি গাড়ি, ছোট ইঞ্জিন বা চুল্লির জ্বলনে যদি জ্বালানো হয় তার শেষে যেটি পাওয়া যায় সেটা কিন্তু কার্বন মনোক্সাইড, বা হালকা দহনের ফলে আমরা বলি কম অক্সিজেনের উপস্থিতিতে যদি দহন হয় তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাস কিন্তু আমাদের উৎপন্ন হয়, যেটা সহজেই রক্তের সঙ্গে মিশে যায় এবং বিষক্রিয়া করতে পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কলিফর্ম ব্যাকটেরিয়া দ্বারা গঙ্গা নদীর দূষণ এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই গঙ্গা দূষণ হচ্ছে কারণটা হচ্ছে অজৈবের মৃত্যু নিয়ন্ত্রণ, শিল্প থেকে রাসায়নিক বর্জ্য, কাগজ ধোয়া, অপরিশোধিত পয় নিষ্কাশন নদীতে ফেলা। তাহলে এটা হবে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওই অপরিশোধিত পয় নিষ্কাশন নদীতে ফেলা, এটা হবে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নিচের কোনটি প্রাথমিকভাবে সৃষ্ট বায়ু দূষকের উৎস? সৃষ্ট বায়ুকে দূষকের প্রাথমিকভাবে নয়, প্রাকৃতিকভাবে আমাদের সৃষ্ট। প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অটোমোবাইল নির্গমন, বিদ্যুৎ কেন্দ্র, নাকি জ্বালানি কাঠ পোড়ানো। তাহলে আমাদের প্রাকৃতিকভাবে সৃষ্ট বায়ু দূষণ হয়, প্রাকৃতিকভাবে আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। তাহলে এর ফলেও আমাদের কিন্তু অনেক বায়ু দূষণ হয়, অনেক বেশি বায়ু দূষণ হয় যদি অগ্নুৎপাত ঘটে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। অপরিশোধিত বাষ্প কারখানা এবং পেট্রোলিয়াম পোড়ানো হলে কোন ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয় যা বায়ু দূষণ ঘটায়? তাহলে অপরিশোধিত বাষ্প কারখানা এবং পেট্রোলিয়াম পোড়ানো হলে কোন ক্ষতিকারক আমাদের উৎপন্ন হয়, সেটা হবে কিন্তু কার্বন মনোক্সাইড। সংকেত হচ্ছে সিও, যেটাকে আমরা বলি কার্বন মনোক্সাইড, যদি সংকেত দেখা হয় সিও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, খনন কার্যের বা মাইনিং এর কারণে কিভাবে দূষণ ঘটে? খনন কার্যের কিভাবে আমাদের দূষণ ঘটে, সেটা হচ্ছে স্ল্যাজের কারণে, স্ল্যাগ SLAG বা স্ল্যাগ যেটাকে বলে আমরা, তার কারণে আমাদের দূষণ ঘটে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত সরকার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কবে স্থাপনা করে? এটা হবে অপশান নাম্বার এ, 1974 সালে কিন্তু ভারত সরকার কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, ব্যাটারি কারখানা থেকে কী ধরনের ধাতু দূষণ হতে পারে? তাহলে ব্যাটারি কারখানা থেকে সীসা, পারদ, ক্যাডমিয়াম, না সবকটি? তো এখানে হবে সবকটি, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, হবে সবকটি। নিচের কোন ধরনের উৎপাদনে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন ঘটে? টেক্সটাইল উৎপাদন, বি রয়েছে ফসল উৎপাদন, সি রয়েছে মাংস উৎপাদন, ডি রয়েছে তাপবিদ্যুৎ উৎপাদন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে তাপবিদ্যুৎ উৎপাদনে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা CO2 গ্যাস নির্গত হয়। নিচের কোন বায়ু দূষককারী পদার্থকে বলে ধোঁয়া কালো, বা যেটাকে বলি আমরা সুট। তাহলে নিচের কোন বায়ু দূষক পদার্থটাকে বলে আমরা সুট বা ধোঁয়া কালো? সেটা হবে কিন্তু আমাদের এই পার্টিকেল ম্যাটার্স, বা যেটা স্থূলকণা যেটা বলা হয়, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বায়ু দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন ভারতে চালু হয়েছিল কবে? তাহলে বায়ু দূষণ এবং প্রতিরোধ আইন শুরু হয়েছিল 1981 সালে, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দূষিত বাতাসে ফেনল্ড কার্বোল্ড হেজর হয়, তাহলে সেটা হবে কি আমাদের কিসের ক্ষেত্রে, আমাদের পরাগরেণুর ক্ষেত্রে আমাদের কি হেজর হয়। তোমরা মনে রাখবে যে হেজর দূষিত বায়ুতে হেজর কখন হয়, তাহলে আমাদের পরাগরেণুর কারণে বা কিসের কারণে আমাদের হয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের পরাগরেণুর কারণে। এই পরাগরেণুর কারণে আমাদের অ্যালার্জি বেশি পরিমাণে হয়, যেটা বলি আমাদের পরাগরেণু বা এইটা কিন্তু এই জন্য আমাদের বায়ু দূষকও হয়, অ্যালার্জির কারণে হয় এবং বায়ু দূষক হিসাবেও ব্যবহৃত হয় পরাগরেণু। ব্ল্যাকফুট ডিজিজ রোগ কিসে হয়, ব্ল্যাকফুট ডিজিজ বা কিসের কারণে হয়, সেটা কিন্তু ব্ল্যাকফুট ডিজিজ আমাদের আর্সেনিকের কারণে হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কোন ধরনের দূষণ নিয়ন্ত্রণে জন্য ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরস ব্যবহার করা হয়। শব্দ দূষণ বা সাউন্ড, যেটা বলি আমরা সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ না জল দূষণ, এটা কিন্তু কিসের ক্ষেত্রে হয়, আমাদের বায়ু দূষণে। ঠিক আছে, বায়ু দূষক নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় যা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ব্যবহার করে গ্যাস থেকে ধূলিকণাকে পৃথক করে দেয় এবং অসংখ্য স্থানে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ওই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ পলিউশন কন্ট্রোল দ্বারা আবাসিক এলাকার জন্য রাতের বেলায় প্রস্তাবিত শব্দের তীব্রতার মান কত, তাহলে প্রস্তাবিত তীব্রতার মান হচ্ছে কত, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, সে 45 ডেসিবেল। কত, অপশান নাম্বার সি 45 ডেসিবেল। দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে, দেখো শিল্পাঞ্চলের জন্য কত, দিনের বেলায় 75 ডেসিবেল এবং রাতের বেলায় 70 ডেসিবেল। বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে দিনের বেলায় 65 ডেসিবেল, রাতের বেলায় 55 ডেসিবেল। আবাসিক এলাকার ক্ষেত্রে আমাদের দিনের বেলায় 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেল। এটা আমাদের সেন্ট্রাল বোর্ড অফ পলিউশন কন্ট্রোলের দ্বারা সীমাবদ্ধ এই ডেসিবেলটা বা শব্দের মাত্রাটা। নিচের কোনটি স্বাস্থ্যের জন্য বায়ু দূষককারী অন্তর্ভুক্ত নয়, হাইড্রোফ্লোরোকার্বন, অ্যামোনিয়া, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। নিচের কোনটি স্বাস্থ্যের জন্য বায়ু দূষণকারী অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধযুক্ত নাকি, তাহলে এই অপশান অনুযায়ী দেখো হাইড্রোফ্লোরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এখানে কিন্তু আমাদের হবে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যাসবেস্টস একটি খনিজ ফাইবার যা বায়ু বা জল দূষিত করতে পারে। এটি ড্যাশ রোগ ঘটায়, এটি কোন রোগ ঘটায়, মেসোথেলিওমা, ফুসফুসের ক্যান্সার না অ্যাসবেস্টোসিস, নাকি অপশান নাম্বার বি রয়েছে ফুসফুসের ক্যান্সার, অপশান সি রয়েছে অ্যাসবেস্টোসিস না মেসোথেলিওমা, তাহলে এগুলো সবেই হয়, অর্থাৎ অপশান নাম্বার এ হবে মেসোথেলিওমা, ফুসফুসের ক্যান্সার, অ্যাসবেস্টোসিস, এগুলা কিন্তু এই অ্যাসবেস্টস একটি খনিজ ফাইবারের কারণে হয়। জেট বিমান থেকে নির্গত প্রধান এরোসেল দূষণকারী হলো, জেট বিমান থেকে কি নির্গত হয়, সেটা হচ্ছে কিন্তু সালফার ডাইঅক্সাইড, অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। যানবাহনে লাগানো নিচের কোন যন্ত্র বায়ু দূষক নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কিন্তু অপশান নাম্বার এ ক্যাটালিক কনভার্টার, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কম্প্রিহেন্সিভ এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডেক্স বা সিইপিআই হলো একটি সূচক যার মান নির্দেশ করে কি, পরিবেশের গুণগত মান নির্দেশ করে। সিইপিআই এর যদি পুরো নাম দেখি, কম্প্রিহেন্সিভ এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডেক্স। কীটনাশক ব্যাসিলাস থ্রিনের নাম এবং তা কৃষির জন্য উপকারী এবং ক্ষতিকর উভয়ই। কীটনাশক সংক্রান্ত ভুল বিবৃতিটি নির্বাচন করো। গাছের বৃদ্ধি হ্রাস করে, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কম করে যার ফলে সালোক সংশ্লেষ প্রভাবিত হয়, নাইট্রোজেন বিপাক পরিবর্তন করে তাই উদ্ভিদের প্রোটিনের পরিমাণ কম হয়, না আগাছা কীটনাশক উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের কিন্তু কি উপকারী এবং উভয়ে, তাহলে আমাদের কি আছে, এটা হচ্ছে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মানুষের স্বাস্থ্য রক্ষা এবং পারদের ব্যবহার বাদ দেওয়ার জন্য 2013 সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা কোথায় হয়েছিল, পারদে, যেহেতু পারদ মিনামাটা রোগ পারদে হয়েছিল, তাহলে মিনামাটা এবং জাপানে,
অপশান নাম্বার কি ডি বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল আমাদের 25টি প্রশ্ন। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, আর যারা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।